হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন 7টা। ঘুম থেকে উঠে ব্রাশ করার পর ওই বাড়িতে চা বসিয়ে দিয়ে এলাম আবার এই বাড়ি। মা আজকে ধানে আলু সেদ্ধ করতে দিয়েছিল, সেই আলুগুলোই ধান ঝরিয়ে এই যে নিয়ে নিলাম। আর আগের দিন বাবা যে শশা এনেছিল সেখান থেকে দুটো মতো শশাও নিয়েছি। এরপর ওই ধারের বাড়ি গিয়ে বাবা কাকাদের খাবারটা দিয়ে দিই। চলুন, কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে দুটো বাচ্চা পায়রা ছিল, যেগুলো বড়ই হয়ে গেছিল অনেকটাই। তবে দুদিন আগেই কারা যেন বাচ্চা দুটোকে নিয়ে চলে গেছে, আর সেদিন থেকেই ওর মা বাবা শুধু কান্না করছে। ওদের কান্না দেখে সত্যি ভীষণ খারাপ লাগছে। চা মুড়ি কমপ্লিট হয়েছে, তবে আজকেও কিন্তু একসাথে কমপ্লিট হয়নি, দুইবারে হয়েছে। বাবা কাকাদের খাওয়া হলো, তারপরে আমারও খাওয়া হলো। উঠতে যাচ্ছি আর তখনই কাকু মিষ্টু এলো, তো ওদেরকেও খাবারটা দিলাম। আর তারপরে এই যে ওদের খাওয়া হওয়ার পর বাসনপত্রগুলো নিয়ে এলাম। মেজো কাকু আর বাবা প্রথমে খেয়েছিল, ওই বাসন দুটো কাকিমায় কলপাড়ে নামিয়ে দিয়েছে। আর এদিকে আমি বাকি খাওয়া এঁটো বাসনগুলো নিয়ে চলে এলাম। এখন এই যে এক এক করে সমস্ত বাসনগুলোই মেজে নেব। আমার কিছু বন্ধুর নাম নেওয়ার আছে। একজনের নাম হচ্ছে রিঙ্কি আর একজনের নাম হচ্ছে গৌতম পাল। ওরা দুজন ওদের নাম নিতে বলেছিল ভিডিওর মধ্যে, তো দেখো তোমাদের নাম নিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে কি জানো তো, সবসময় না মনে থাকে না। ভিডিওর মধ্যে ভয়েস ওভার দেওয়ার আগে মনে মনে করে রাখি যে নামগুলো নেব, কিন্তু ভয়েস ওভার দিতে দিতে একদম কখন যে ভিডিও শেষ হয়ে যায়, ভিডিও শেষের সময় মনে পড়ে। তো সে কারণে আর দেওয়া হয়ে ওঠে না। আজ বাসন মাজতে মাজতে মনে পড়লো, আজ তোমাদের নাম দুটো নিলাম। একটু দেরি হয়ে গেল তোমাদের নামগুলো নিতে, আশা করি তোমরা কিছু মনে করবে না। যাই হোক, এদিকে দেখুন আমার বাসন কটা প্রায় মাজা হয়ে গেছে। ওই যে আগের দিনের তেল লঙ্কা খোড়ানো বাটিটা আর এই দুধের বাটিটা, এই দুটো মেজে নিলেই হয়ে যাবে। এখন তো ঠান্ডা প্রায় যাই হয়ে গেছে, তবুও মাঝে মধ্যে একদিন দুদিন যেন ঠান্ডাটা লাগছে। এই যেমন আজকে এমনই ঠান্ডা লাগছে যে সকালবেলাতে আমি আবার এই যে কানে টুপিটা বাঁধলাম। যাই হোক, এখনও খুবই ঠান্ডা লাগছে, সে কারণে টুপিটা পরেই আছি। বাসন কটা মাজা ধোয়া করি, একটু রোদ্দুর ভালোভাবে উঠলে তখন না হয় সোয়েটার টুপি খুলবো। এই যে বাসন কটা মাজা হয়ে গেছে, এরপর পাম্পটা চালিয়ে নিয়েছি। পাম্পের জলে এক এক করে বাসন কটা ধুয়ে নিচ্ছি। গৃহস্থ সংসারে বাসন মাজা ধোয়া করে করেও শেষ করা যায় না। এই যে সকাল থেকে শুরু হলো, এটা শেষ হবে একদম রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত। তবে গৃহস্থ পরিবারে কাজের পাশাপাশি একটা সুবিধাও আছে। আপনি যদি কোনো কাজ করতে না পারেন, আপনার কাজটা কিন্তু কখনোই পড়ে থাকবে না, কেউ না কেউ ওটা ঠিকই করে দেবে। এই যেমন সকালের এঁঠো বাসন কটা যদি আমি নাও মাজতাম, তাহলেও কেউ না কেউ মেজে দিত। কিন্তু আমি যে কাজটা শুরু করি, আমার মনে হয় ওটা আমিই শেষ করব। যাই হোক, বাসন কটা এই বাড়িতে রেখে দিয়ে আবার গেছিলাম ওই ধারের বাড়ি। ওই ধারের বাড়ি ঝাড়পাট দিয়ে এলাম। এরপর এই ধারের বাড়িটা একটু ঝাড় দিয়ে নেব। কাকিমা ওদিকটা ধোয়া মোছা করছেন, এদিকটা ধোয়া মোছা করা হয়ে গেছে। 2-4 দিন আগেই এই ঘরটা একবার ঝাড়াঝুড়ি করেছিলাম, প্রচণ্ড পরিমাণে ঝুল হয়েছিল তখন। আবার দেখছি একটু একটু করে ঝুল বাঁধতে শুরু করেছে মাকড়সারা, সে কারণে ভাবলাম এই অল্প অল্পতেই আরও একবার ঝেড়ে দিই ঝাড় দেওয়ার আগে, তাহলে খুব বেশি পরিশ্রম করতে হবে না। নয়তো অনেক বেড়ে গেলে তখন হাঁচি কাশিতে মরমরে অবস্থা হয়ে যায়। এই যে এপাশটা, যে পাশটাতে রান্না করা হয়, এই পাশটাতে ঝুলের পরিমাণটা একটু বেশিই রয়েছে। আসলে রান্নার তেল চিটে ওড়ে, তারপর আবার রাস্তার ধুলো, বুঝতেই পারছেন, সেই কারণেই এত পরিমাণে ঝুল। এই যে বাল্বটা রয়েছে, এই বাল্বটার চারিধারে ঝুলে ভর্তি ছিল। এদিকটাও একটু ভালো করে ঝেড়ে নিলাম। ব্যাস, ওপরের অ্যাডভাসটা, সাইডের দেওয়ালগুলো সমস্তটাই মোটামুটি ঝাড়া হয়ে গেছে। এরপর এই যে মেঝেতে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোই একটু গুছিয়ে নেব। কাকিমা এদিকে বলছে আঁচ দেবে, তারপরে স্নান করতে যাবে। তো কাকিমাকে বললাম দাঁড়ান ঝাড়টা দিয়ে দিই, তারপর না হয় আঁচটা দেবেন। তো কাকিমা ওদিকে ততক্ষণকে ময়লাগুলো একটু গুছিয়ে নিচ্ছেন। মাটির বারান্দা ঝাড় দেওয়ার পরে এতটাই ভালো লাগে দেখতে, মানে ভীষণ পরিমাণে চকচক করে। তবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঝাড় দেওয়া না থাকলে ঠিক ততটাই খারাপ লাগে। এই যেমন দেখুন কত নোংরা লাগছে, এখন নোংরাগুলো ঝাড় দিয়ে দিয়ে বের করছি। যে জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেছে সেই জায়গাটা দেখতে কত ভালো লাগছে, আর যে জায়গায় নোংরাগুলো রয়েছে সেই জায়গাটা দেখতে কতই না খারাপ লাগছে। এই যে কাকিমার ময়লা গোছানো হয়ে গেছে। এরপর মুড়ি খাবারটা খেয়েই কাকিমা আঁচ দেবেন, তারপরে যাবে স্নান করতে। কাকিমা ভাত বসাবেন, আবার আঁচ দেবেন, তা করতে করতে আমারও ঠিক স্নান হয়ে যাবে। তারপর না হয় বাকি রান্না বান্নাটা আমি করব। এই যে দেখুন এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর রাস্তার দিকটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে একপাশে নোংরাগুলো জড়ো করে দেবো। ঝাড় দেওয়া হয়ে গেছে, সমস্ত নোংরাগুলো একপাশে জড়ো করে দিলাম। এরপর যাব ওই ধারের বাড়ি। যাবার আগে ভাবলাম এই যে বটিটা আর ঝুড়িগুলো নিয়ে যাই, সবজি কাটা ঝুড়িগুলো। বাসি কাজ মোটামুটি কমপ্লিট। এরপর ওই ধারের বাড়ি গিয়ে সবজি কটা কেটে নেব। চলুন, তার আগে এই যে কাঠের বাকিটাও লাগিয়ে দিই, নয়তো আবার কুকুর ঢুকে যাবে জানেন তো।
এখন ওই 8:30 মতো বাজে। সকালের বাসি কাজ মোটামুটি সবই কমপ্লিট। কাকিমা ওদিকে মুড়ি খাবার খাচ্ছে, মুড়ি খাবার খেয়ে উনানে আঁচ দেবেন, তারপরে স্নান করবেন। এত কিছু হয়ে গেছে, তবু এখনও পর্যন্ত আমি আমার বিছানাটাই গোছাইনি। তো আমি ভাবলাম এ বাড়িতে এসে এরপর সবজিটা কাটবো। তো হঠাৎ করেই মনে পড়ছে, এ বাবা আমি তো বিছানাটাই তুলিনি এখনও পর্যন্ত। তো চলুন বিছানাটা তুলি, তারপরে আবার সবজি কাটবো। আসলে সকালের বাসনপত্র ধুয়ে ওই বাড়িতে রেখে আসার পর এই বাড়িতে যখন এলাম তখন কাকিমা দেখছি জল বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে এরপর ঘর মুছবে। তো সে কারণে আমি বিছানাটা না তুলে তাড়াহুড়ো করে আর কি ঝাড় দিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে পরে না হয় তুলে দেবো, আর ওই পরে করতে গিয়ে ভুলেও গেছিলাম। যাই হোক, সবজি কাটা হয়ে গেছে। আজ হবে ফুলকপি আলুই ঝোল, আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি হবে। আর এখানে রয়েছে টমেটো, আদা, রসুন। টমেটোটা ওই যে ছোট ছোট মাছগুলো কালকে ভাজলাম, ওই মাছগুলো টক করা হবে। আর আদা রসুন তরকারিতে দেওয়া হবে। পেঁয়াজ কাটা হয়নি, পেঁয়াজটা কাকিমা পরে কেটে নেবেন। সবজিপাতি কাটা ধোয়া হয়ে গেছে। একটা শসা কাটবো এরপর, তারপর যাবো ওই ধারের বাড়ি গিয়ে মুড়ি খাবারটা খাবো। মুড়ি খাবার কমপ্লিট করার পর সোজা গেছিলাম স্নান করতে, কারণ কাকিমা তো ওদিকে আঁচ দিয়ে দিয়েছেন আর ভাতও নিশ্চয়ই এতক্ষণ হয়ে গেছে। সে কারণে তাড়াহুড়ো করে স্নান করলাম। আর এই যে স্নান করার পর জবটাও করে নিয়েছি, তারপর এলাম ছাদের উপরে জামা কাপড় কটা মেলার জন্য। জামা কাপড় মেলা হয়ে গেছে, চলুন এরপর ওই ধারের বাড়ি যাই। এই বাড়িতে এসে দেখছি কাকিমা তখন এই আর কি আঁচ দিয়েছিল। আঁচ আসার পরে কাকিমা এই যে ফুলকপি আলু সেদ্ধ করতে বসিয়েছিল। ওই 5 থেকে 6 মিনিট মতো সেদ্ধ করেছি। এরপর দেখুন নামিয়ে নেব। বেশি ভাপিয়ে নিলে না আর ওই মানে গলে যাবে ঝোলের সময়। যেহেতু মশলা কষাবো তখন তো আবার এটা দিয়ে কিছুক্ষণ কষাবো, সেই কারণে এখন নামিয়ে নিচ্ছি। একটু সেদ্ধ হয়ে থাকলে তরকারিটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ফুলকপি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে, ঝোল সমেত নামিয়ে নিলাম। আর এই যে কড়াইটা আবার একবার ধুয়ে নিচ্ছি। প্রত্যেকবারই তরকারি নামানোর পরে কড়াইটা ধুয়ে নিই, নয়তো কি জানেন তো, কড়াইটা যদি না ধুয়ে চাপিয়ে দেওয়া হয় তখন একদম পুড়ে যাবে। তো সে কারণে দেখুন এভাবে ধুয়ে ধুয়ে চাপালে খুব সুন্দর চকচক করে, মনে হচ্ছে যেন এই মাত্র মেজে নিয়ে এলো আবার চাপালাম। উনানের আঁচটাও এই সময় বেশ গনগনিয়ে এসেছে। এরকম আঁচ থাকলে রান্না 1 সেকেন্ডেই হয়ে যাবে। যাই হোক, কড়াইটা চাপিয়ে দিয়েছি। তারপর দেখুন তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন, কয়েক দানা চিনি আর একটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন বেরেস্তার মতো করে ভাজবো। প্রথম যখন রান্না করতাম তখন পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই অল্প একটু লবণ দিতাম, ভাবতাম পেঁয়াজটা বুঝি এতে করে গলে যাবে। কিন্তু না, যখন জল দিতাম তখন দেখতাম আবার পেঁয়াজটা শক্ত হয়ে গেছে। কিন্তু এইভাবে পেঁয়াজটা লবণ ছাড়াই বেরেস্তার মতন করে ভাজলে তারপরে জল দিলে কোনো মতেই পেঁয়াজটা আর শক্ত হয় না। আর এইভাবে ভাজার পরে তরকারির মধ্যে আলাদাই একটা গন্ধ বের হয়। এই যে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, তারপর দিলাম রসুন কুচি। রসুন কুচিটাও ভালো করে ভেজে নেওয়ার পরে আদা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়েছিলাম। তারপর টমেটো দেওয়ার পরে নুন হলুদ দিয়ে দিলাম। কড়াইটা অনেক গরম হয়ে যাচ্ছে, সে কারণে একটু মতো জলও দিয়ে দিলাম। এরপর যতক্ষণ না টমেটোটা গলছে আর মশলার থেকে যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ মশলাটা কষাবো। এই যে এই সময় টমেটোও গলে গেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিচ্ছে। এই সময়তেই দিয়ে দিলাম ফুলকপি আলু সেদ্ধ। এই ফুলকপি আলু সেদ্ধটাই দেবো, জলটা এখন দেবো না। এই ফুলকপি আলু সেদ্ধটা একটু মতো কষাবো, তারপরে জলটা দেবো। বাঁধাকপি, ফুলকপি এই 2 ধরনের কপি আমার অত্যন্ত প্রিয়। যখন দিদিমার বাড়িতে থাকতাম আমি আর ভাই, তখন জানেন তো দিদিমা শীতকাল ভোর প্রত্যেক দিন এই ফুলকপির ঝোল করে দিত। আর আমি প্রত্যেক দিন অনায়াসে ওই ফুলকপির ঝোলটা খেয়ে নিতাম। ভীষণ ভালো লাগতো আমার, আর এখনও অবধি ওই ভালো লাগাটা থেকেই গেছে। আজও যদি রোজই এরকম ফুলকপির ঝোল, বাঁধাকপির তরকারি করে দেওয়া হয়, রোজই আমি খেয়ে নেব। যাই হোক, এদিকে দেখুন ফুলকপি আলু কষিয়ে নেওয়ার পর ওই যে জলটা ছিল ওটাও দিয়েছি, আরও কিছুটা পরিমাণে জল দিয়েছি। এখন ঝোলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা। এরপর একটু টেস্ট করে দেখছি যে কেমন লাগছে। আজ একবারেতেই সমস্ত টেস্ট ঠিকঠাক ছিল জানেন। একদম নুনটাও ঠিকঠাক রয়েছে, মানে লবণটা প্রয়োজনের থেকে একটু বেশি লাগছে। ভাতের সাথে একদম ঠিকঠাক লাগবে। এই যে তরকারিটা ফুটে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এত বড় বাটিতে করে নামাচ্ছি তো সে কারণে সমস্ত ফুলকপি আলুর ঝোলটা ধরে গেছে। আজ আর 2টো বাটি করব না, এই একটা বাটিতেই 2 বেলা তরকারি থাকবে। আজকে উনানের আঁচটা এত ভালো এসেছে, একটা তরকারি নেমে গেছে, এখনও কত পরিমাণে আঁচ রয়েছে দেখুন। আজ মনে হচ্ছে আর আঁচ দিতে হবে না, এই আঁচেই 3টে তরকারি হয়ে যাবে। ফুলকপি আলুর ঝোলটা ঘরেতে রেখে এলাম। আর তারপর দেখুন কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি। একটু মতো তেল দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর কুমড়োর তরকারিটা বসাবো। বাবা আগের দিন একটা কুমড়ো এনেছিল, সেই কুমড়োটাই আজকে রান্না করব। শ্বশুরবাড়িতে থাকতে প্রায় দিনই কুমড়োর তরকারি বানাতাম মুড়ি খাবারের জন্য। যখন আমি বাবার বাড়ি চলে গেছিলাম প্রায় 3 মাসের জন্য, তখন তো একদিনও কুমড়োর তরকারি বানানো হয়নি। ঠাকুমা বলে, অনু তুই যতদিন গেছিস ততদিন একবারও কুমড়োর তরকারি হয়নি, একদিন তুই কুমড়োর তরকারিটা বানাবি তো আবার। তো এই যে দেখুন বাবাকে ওই জন্যই বলেছিলাম একটা কুমড়ো আনতে। আজ দুপুরবেলাতেই কুমড়োর তরকারিটা বানাচ্ছি। মুড়ির সাথে কুমড়োটা খেলে তখন কিন্তু পেঁয়াজ দিই না, শুধুমাত্র 5 ফোড়ন, শুকনো লঙ্কা এই দিয়েই করে থাকি। তবে যেহেতু ভাতের সাথে, সে কারণে অল্প কটা পেঁয়াজও দিয়েছি আর ওই ফোড়ন কটা দিয়েছি।
ফোড়ন পেঁয়াজ ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পরে নুন হলুদও দিয়ে দিয়েছি। এরপর দেখি কুমড়ো থেকে কতটা কি জল ছাড়ে, সেই পরিমাণে জলটা দেবো। এদিকে আবার আলুগুলো দেখছি একটা দুটো সেদ্ধ হয়েছে, একটা দুটো সেদ্ধ হয়নি। সেই কারণে ভাবলাম আলুটাও না হয় কুমড়োটার সাথেই দিয়ে দিই, নয়তো দেখবো কুমড়োটা সেদ্ধ হয়েছে আলুটা সেদ্ধ হয়নি, তখন আবার খেতে খুব একটা ভালো লাগবে না। সে কারণে আলুটা দিয়ে এই যে ঢাকা চাপা দিলাম। আজ কুমড়োটার থেকে একদম জল বেরোয়নি, এই যে দেখুন কেমন লেগে লেগে যাচ্ছে। এক কোনা বাটি মতো এই যে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, নয়তো কুমড়োটা একদম ঘ্যাট হয়ে যাবে। এই জলেতেই কুমড়ো আলু সেদ্ধ হয়ে যাবে। এই যে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে আবার একবার নাড়াচাড়া করে নিলাম। খুন্তি করে চাপ দিয়ে দেখছি এই সময় আলু কুমড়ো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। জলটা কমে যাক, কুমড়োটা একটু লাগা লাগা হোক কড়াইয়ে, তখন নামিয়ে নেব। এই কুমড়োর তরকারিটা মুড়ির সাথে, রুটির সাথে, লুচির সাথে খেতে খুবই ভালো লাগে আমার। তবে ভাতের সাথে কেন জানি না আমি একদমই খেতে পারি না। ভাতের সাথে আজও আমি একটুও চেখে দেখিনি কেমন হয়েছে। সত্যি বলতে আজকের কুমড়োটা চেখেই দেখিনি কেমন হয়েছে। নুন ঝালটাও আজকে কাকিমাকেই দেখা করিয়েছি, তারপরই নামিয়ে দিয়েছি। কাকু বলছিল বেশ ভালো হয়েছে। আজকে তরকারিটা দুপুরেই শেষ হয়ে গেছিলো, রাত্রেবেলা ছিলই না। যাই হোক, তরকারিটা ঘরেতে রেখে এলাম। আর তারপর দেখুন আবারও কড়াইটা ধুয়ে মুছে নিয়েছি। মনে হচ্ছে এই বুঝি আবার কড়াইটা মেজে নিয়ে এলো বলুন। তারপর দেখুন তেল দিয়ে দিলাম। তেলের সাথে দিয়ে দিলাম একটু মতো চিনি আর কয়েকটা পাঁচফোড়ন, আর দিলাম একটা শুকনো লঙ্কা। আগের দিন তো মেজো কাকু বেশ কয়েকটা ছোট মাছ এনেছিল, সেই ছোট মাছগুলোরই আজকে টক করা হবে। শুধু টমেটো দেবো না, অল্প সর্ষে বাটাও দেবো, তবে সর্ষে বাটার পরিমাণটা একদম কম দেবো। এই যে ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিয়ে এই যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে সর্ষে বাটতে বলেছিলাম আজকে। কয়েকদিন আগেই ওই যে বড় মাছের সর্ষে বাটনা করেছিলাম, বেশ অনেকটা বাটনা করেছিলাম। আর জানেন তো, অনেকটা বাটনা করলে অনেকক্ষণ ধরে ফোটাতে হয়, তাহলেই ভালো লাগে। তবে সেদিন ওই উনানে আঁচটা চলে গেছিল বলে ওই যে কাঠের জালে তাড়াহুড়ো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। আর সে করে না সর্ষের ওই কাঁচা গন্ধটা ভালোভাবে যায়নি, আর সেজন্যই খুব ভালো লাগেনি খেতে। সে কারণে আজকে বলেছি অল্প বাটনা করতে, যাতে করে অল্প ফুটালেই যেন হয়ে যায়। এই যে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, টমেটো আরে সব কিছু দিয়ে দিয়েছি, নুন হলুদ। এখন দেখুন কড়াইয়ে একদম লেগে লেগে যাচ্ছে। এইরকম যত লাগা লাগা হবে তত মশলার সেন্ট বাড়বে আর খেতেও ভালো লাগবে। তারপর দেখুন দিয়ে দিলাম জল। অল্প মাছ আছে তো, তার উপর মশলাটা তো অনেকক্ষণই ভাজলাম, সে কারণে খুব বেশি জল দিলাম না, একটু মতো জল দিলাম। এই যে জল দেওয়ার পর মশলাটা ফুটে যাওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। এই মাছগুলো একটু মতো ফোটাবো, তারপরেই নামিয়ে নেব। নামানোর আগে মশলাটা একটু মতো চেখে দেখবো নুন ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক ছিল। এই সময় দেখুন মশলাটা বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে, এই সময়ই নামিয়ে নেব। প্রথমে ভাবলাম খুন্তি করেই নামিয়ে নেব, তবে দেখছি একটু একটু করে উঠছে, সেই কারণে কড়াই ধরেই নামিয়ে নিলাম। চলুন আজকের মতো রান্নাবান্না শেষ। এই মাছ বান্নাটা বেশ ভালো লাগছিল আজকে খেতে। আর আজকে বাটনার কালারটাও কি ভালো এসেছে দেখুন। ঘরেতে রেখে এলাম সব কিছু। কাকিমা এদিকে উনান শালটা গোবরও দিয়ে দিয়েছে। এরপর দেখুন এই জায়গাটা একটু মতো ঝাড় দিয়ে নিচ্ছি। এখন ওই 12:30 মতো বাজে, একটু পরেই তো সকলেই খাবার দাবার খেতে আসবে। তাই ভাবলাম যাবার আগে একেবারে এই দিকটা ঝাড় দিয়ে যাই, যখন খাবার খেতে আসবে তখন না হয় একেবারে বসে যাওয়া হবে, নয়তো কি যখন আসবে আবার ঝাড় দিতে হবে। উনানটাতেও তো গোবর দেওয়া হয়ে গেছে, তো এদিকটা ঝাড় দিয়ে দিলেই জায়গাটা পরিষ্কারও হয়ে যাবে। মাছের টকটার জন্য আজকে বেশ অনেকটাই টমেটো বানানো হয়ে গেছিল, তো বেশ অনেকটা বেড়ে গেছে। কাকিমাকে বললাম টমেটোগুলো কি ফেলে দেবো, আপনি তাহলে একটু মতো ধনেপাতা এনে দিন, ওটাকে একটু টমেটো মাখা করে দেবো। মেজো কাকু টমেটো মাখা খেতে বেশ ভালোবাসে, ওনার জন্যই একটু মতো টমেটো মাখা বানিয়ে দেবো। এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি। দুপুরের রান্নাবান্নার পর আর সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন ওই সন্ধ্যা 7টা মতো বাজে, মিষ্টুকে এখন পড়াচ্ছি। বিকালের কাজকর্ম, সন্ধ্যা চা মুড়ি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে সন্ধ্যার পরে আর একটু কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে বিকালে একটু বেশি ব্যস্ত রয়েছি এখন। বিকালের কাজকর্ম কমপ্লিট করে তারপর আবার ভিডিও আপলোড দিতে হয়, সে কারণে কাজকর্মটা শ্যুট করা হয় না। যাই হোক, আজকের ব্লগটা না হয় মিষ্টুকে পড়াতে পড়াতে শেষ করি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরে কোন একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।